বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনির হায়দার বাইরে বল যে তোরে নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি। তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসকে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম, ছোট লোকের বাচ্চা কোথাকার। তুই বেটা বিরানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম, ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নিব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করবো না। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন, তাদের তো গায়ে লাগবেই, তাই না? আসামির তদবির করে 1 কোটি 1.5 কোটি 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, তো করতে সমস্যা কোথায়? এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই। শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে, তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি। হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি, ঢাকা থেকে 4 কোটি টাকা নিয়ে এসছে, চ্যানেল 24-এ চাকরি করার অবস্থায় তো কামিয়েছে, টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইতো, মনে করতাম ওইরকম কিছু আর কি। এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন, বলেন চিবাই চিবাইয়া বিশাল এক, দেখলে মনে হয় যেন শেরে বাংলা একে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক। উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। সবশেষ আমি হচ্ছে উবার চালাই। শাহেদ আলম, আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি, আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশে পিজা ডেলিভারি দেন না, বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি। যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না? রিরেকর্ড হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশি এক ভাই আছে, খলিল ভাই। খলিল ভাই সালাম আলাইকুম। আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু। তো খলিল ভাইয়ের এই 4-5টা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে। আপনারা যারা আমেরিকায় যারা আসেন নিউ ইয়র্কে, তারা জানেন, আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1000 টাকা করে সাহায্য দিত যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা, হ্যাঁ কথা বলতে বলতে শুনি তার বক্তব্যটা, শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায়। আপনার এই যে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আসলে থাকবে না কেন? আসলে এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাইরে কিরকম কি দেন? ওরা দিতাম প্রায় 1000 টাকা দিতাম ওরে প্রতি মাসে। হ্যাঁ, তো ওইটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। শাহেদ আলমের বেশি থাকতে কারণ কি? ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ। আমাদের শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। বিভিন্ন মানুষের কাছে ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম তোমার বউ কি চাকরি করে? দিয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপর পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা টেসলা, আরেকটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম, গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2200 শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায়। এক ভাবসাব। তো বড় লোকিটা টাকা পয়সাটা আসলো কোথেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম, সেই ইসকনের কাছ থেকে মাল খায়া সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ, তোর বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনির হায়দার বাইরে বল যে তোরে নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি। তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসকে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম, ছোট লোকের বাচ্চা কোথাকার। তুই বেটা বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম, ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নিব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করবো না। দ্যাটস আই অ্যাম। অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না, নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে। তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাই বোধহয়, এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, ব্যাপক সমালোচনা করেছে এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। সে এটা জানতে পেরেছে। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে, তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না।
কিন্তু ভাই আমাদের ইয়ে করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন করে দিয়েছে। নাম বলে দেই, কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ভাই ভাই দেখেন, এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ের ভেতরে, এগুলি কি অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতো, এগুলি এখন বলে লাভ কি। ভাই তাকে সাবধান করে। দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো, ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে, বলি ধরেন ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে, তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম, তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি কি হয়েছে, কি লাগবে, কি আপনি তোমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেক দিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন, এটা ঠিক করে দেই। তা আমি বললাম আমার পাসপোর্টটা আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্টের, সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে। তা আমি বলছি স্যার আপনার যদি পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দেই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম, আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয়। হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনুসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয়, আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায়, আবার ওই দিন এটাও বলেছে, নাম্বার দিল আমাকে, নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস, নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে, মনির হায়দার ভাই আরো প্রায় 10 দিন আগে দিয়েছে, উনি যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নাই তারে। আসিফ নজরুলের যখন ফারুকিকে করলো, এরপরে তো আর কোনো কথা নাই। আচ্ছা, তারা শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না, কখনোই যাবে না। কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন, আমি উবার চালাই। আরে বেটা উবার চালাই, সমস্যা কোথায়? তোর মতো ভিক্ষা করি রে, তোদের মতো চুরি করি, চুরির টাকা আমার পকেটে ঢুকাই। ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না। আমার কথা বলায়, আমার স্টাইলে আমি কথা বলি, আমার কথায় কারো পছন্দ হইতে পারে, না হইতে পারে, কোনো সমস্যা নেই। তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা, আর যদি নাকি কি বলে কাজ করে খাওয়া, এটারে নিয়ে যদি নাকি তুই মানুষের ভুল বুঝাইতে চাস, মানুষ তো বুঝবে না। মানুষ কেন আমাকে বিশ্বাস করে, মানুষ কেন আমার ভিডিও দেখে, মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে, আসিফ নজরুলকে সাপোর্ট করে না? এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ, আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি, 5 জন হইলো গিয়া আরেক চাঁদাবাজ আছে 2টা, ওই 2 চাঁদাবাজ, এগুলি বিভিন্ন ফ্যাক্টরি থেকে সমানে চাঁদা হয়েছে। আরে বেটা আমেরিকায় থাকিস, কানাডায় থাকিস, তোর পোলাপাইন হবে 2 দিন পরে, তোর এটির চিন্তা নাই? এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে। এরকম এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান রে, ওই ঢাকা ইয়েতে যখন কিনা 21 টিভিতে চাকরি করতাম, মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে, সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে। আমাদের মতো যারা গরিব মানুষ না, তাদের পোলাপান কোনোদিন, রিক্সাওয়ালার পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না পোলাপানে, কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে। তুই হিসাব করে দেখ, সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে, যেই লুটপাট করেছে, তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই। বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ, বস্তায় বস্তায়, গাড়িতে করে টাকা নিচ্ছে। সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে। দেখ বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার, এই ওই কারেন্সি টাকা এইভাবে সব করা রয়েছে। একদিনে সরাইতে পারতেছে না, সময় নিয়ে 1 দিন 2 দিন 3 দিন অল্প অল্প করে সে টাকা সরাচ্ছে। যা খোঁজ নিয়ে দেখ, এটা সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না। কারণ পাবলিকের বিরুদ্ধে লাগছিস, পাবলিক হলে গিয়ে সব অসহায় গরিব, পাবলিক মূর্খ, পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, তার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের। দিস ইজ সিম্পটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম। বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে, সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন, আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখব মানে 100 বা 50% না, 30% মানুষ যেদিন আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না। আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং। আল্লাহ হাফেজ।